যত কাজের জন্য ছাত্ররা যায় খালি কয় মামা লাঞ্চের পরে আসে, আবার গেছে কি যেন কয় মামা লাঞ্চের পরে আসেন, লাঞ্চ আর শেষ হয় না, এভাবে লাঞ্চ চলতে থাকে। এবার দেখলাম সাদিক কায়েম ভিপি হওয়ার পরে এই স্লোগান চেঞ্জ করে বলছে লাঞ্চের আগে আসেন। চলো আমরা ওয়ার্ক করি, আমাদের মাতৃভূমির জন্য ওয়ার্ক করি, করে আমরা সিস্টেম পরিবর্তন করার চেষ্টা করি। এই ব্যাপারে আমরা কাজ করছি। তোমাদের কোনো সহযোগিতা লাগলে তোমরা আমাদের সহযোগিতা করবা, সিস্টেম পরিবর্তনের সহযোগিতা করবা। আর রাজনীতি যে যা করতে থাকি আমরা, কোনো অসুবিধা নাই, কিন্তু উই নিড টু চেঞ্জ দ্য সিস্টেম। এ সিস্টেম চেঞ্জ আলটিমেটলি কান্ট্রি চেঞ্জ। সিস্টেম দিকে হাতটা তো 5 6 7 8 9 10 11 ও অনেকেই। শাল্লায় আছো কেউ? শাল্লায় 1 2 মাত্র 2 জন 3 জন আছো ভাই? আচ্ছা, আর এরপরে কোনটা? ছাতকে কারা? ছাতক, আচ্ছা। শান্তিগঞ্জ 2 জন, জগন্নাথপুর, জামালগঞ্জ, তাহিরপুর, তাহিরপুর তো অনেকে তো হাত তোলে না, বাকিরা কোন জায়গায়? দ্বারা, 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 ও দ্বারা আছেন আপনার। বিশম্বরপুর আছো? ধর্মপাশা, সুনামগঞ্জ সদর। ও সুনামগঞ্জ। আচ্ছা আচ্ছা, তো থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমরা কষ্ট দিচ্ছি এই জন্য আই এম সরি। আই এম সরি দ্যাট আই এম আস্কিং ইউ টু কাম হিয়ার ইন দিস ইভিনিং। তা আই এম সরি, আই এম অ্যাকচুয়ালি সরি, কিন্তু তোমাদের দেখার জন্য শুধু, আর কিছু না। বিকজ আমাদের কাছে মনে হয় যে এই রাষ্ট্রটাকে গঠন করতে গেলে ছাত্ররা যে পরিবেশ তৈরি করছে, এটা বাকিটা কি করে হবে? যা হয়েছে তো হয়েছে, এখন কি? এখন তো বাংলাদেশে 18 কোটি লোক, এটা চালাবে কে? হু উইল রান ইট? এটা সবচাইতে বড় চ্যালেঞ্জ। তুমি একটা জিনিসকে খালি করলা, একটা জায়গা যদি খালি থাকে, তাহলে খালি জায়গা কি সারা জীবন খালি থাকবে? কেউ না কেউ তো এটা ভরবে। সায়েন্সে একটা থিওরি আছে না, ঘূর্ণিঝড় হয় কেন? ঘূর্ণিঝড় হয় যখন শূন্যতার তৈরি হয়। একটা জায়গায় এরকম শূন্যতা হয়েছে, এই শূন্যতাটা হওয়ার কারণে চতুর্দিক থেকে এখানে চাপ ক্রিয়েট হয়, তখন এখানে ঘূর্ণিঝড়ের জন্ম হয়। তো আমাদের এই সমাজে এখন বাংলাদেশে ঠিক আছে, আমরা বলছি যে বাংলাদেশ ঠিক করতে হবে, কিন্তু বললে ঘুমাইলে তো আর কাজ হবে না। এই বাংলাদেশ ঠিক করা তো সহজ ব্যাপার না। বক্তৃতা দেওয়াটা যত সহজ, এত কথা তো আর ওখানে বলা যায় না। ধরো সারা বাংলাদেশের মধ্যে আমাদের সুনামগঞ্জকে ঠিক করতে চাই আমরা, ধরো, তারপরে আমার জায়গায় যাও দিরাইশাল্লাহ ঠিক করতে চাই, তো ঠিক করবা কি করে? এখানে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে আছে। হাসপাতালগুলোতে গিয়ে দেখবা এমন এক অবস্থা, রুগী কই থাকবে, কি খাবে, কোথায় এক্সরে মেশিন, কি এক্সরে করবে, তার কোনো বালাই খুঁজে পাইবে না। প্রতিটা উপজেলায় তো একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, কিন্তু গিয়া দেখবা যন্ত্র নাই, ডাক্তার নাই, নার্স নাই, পাতি নাই। তোমার মা অসুস্থ হইলে, আমার বোন অসুস্থ হইলে কই যাবি? সিলেট আনতে আনতে অবস্থা বেগতি। কই জামালগঞ্জ আর কই সিলেট, কই শাল্লা আর কই সিলেট, কই দিরাই রফিনগর আর কই হলো সিলেট, আনতে আনতে জীবনের কাজ শেষ। তো এখন এই সমস্ত জিনিস যদি ঠিক করতে হয়, একা কোনো ব্যক্তি তো পারবে না, এটা সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন হবে। তো আমি তোমাদেরকে এই আহ্বানটা, এই কথাটা বলার জন্যই, আবেগ থেকে, কিন্তু এটা আমার কথা সব শুনতে হবে আমি তা বলছি না, কিন্তু আমি বলছি আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে দল মতের বাইরে উঠে, ঊর্ধ্বে উঠে, কে কোন দল, কে কোন মত, কার বাড়ি কোথায়, কার বাড়ি কোন জেলায়, কোন থানায়, এগুলোর বাইরে উঠে দেশ ঠিক করার একটা সুযোগ এখন আছে। এই দেশটা ঠিক করতে গেলে সব প্রয়োজন হবে কি জানো? ইয়াংদের মধ্যে পরিবর্তনটাকে গ্রহণ করে নেওয়ার যে মানসিকতা থাকে, ওল্ডদের মধ্যে পরিবর্তনকে গ্রহণ করে নেওয়ার এত সহজ মানসিকতা থাকে না। এটা একটু ডিফিকাল্ট, এটা হিউম্যান নেচার। এটা আমিও যখন ওল্ড হয়ে যাব, আমার ছেলে আমার একই কথা বলবে। আমি অবাক হই, আমার ছেলে মাঝে মাঝে জিজ্ঞাসা করে, স্কুলে যায় আমার সাথে, সকালবেলা আমি কোর্টে যাই, তো রওনা দিলাম, বাসা থেকে কিছু দূর যাওয়ার পরে একটা বিরাট চত্বর আছে, এখানে জ্যাম জ্যাম আর জ্যাম, রিক্সা, গাড়ি, মোটর সাইকেলে ভরা। এখানে গেলে 20 মিনিট চলে যায় একটা জ্যামের মধ্যে বসে থেকে। দেন আমার বলে, বাবা, আই হোপ ইউ আর ডুইং পলিটিক্স। So what type of political leader you are? You cannot solve a simple traffic jam. You cannot solve this simple traffic jam, and in the same time you are claiming that you are involved with political parties. Then what your party do? Your party cannot even solve a traffic jam within a circle. So how you are claiming that you are a political leader? মানে সে আমাকে বলতেছে, বাবা তুমি একটা যা বলতেছো
তোমার যে রাজনৈতিক দল আর একটা গুল চত্বরের জ্যামের সমাধান করতে পারো না, কিসের আবার রাজনীতি করো? This is the genuine question. You see, this is the genuine question. This is not the ridicule. We cannot ridicule it. This is the genuine question. তোমার আমার সন্তান তোমাকে আমাকে ধরে জিজ্ঞাসা করলে কি জবাব দিব? যদি বলে টিউন অফিসে গেছিলাম, ঘুষ চাইছে। একটা ইংলিশ মিডিয়ামে পড়া একটা ছেলে, সে যখন একটা অফিসে কাজ করতে যায়, তার কাছে যখন টেবিলের নিচে টাকা চাওয়া হয়, তার মাথার উপরে আসমান ভেঙে পড়ে। তার প্রশ্ন, আমার কাছে টাকা চাইবে কেন? আমি তো গেছি সরকারি কাজে, অফিসার আমার কাজ করে দিবে। That's it. I am going to do my work. It is the duty of the public officer to serve me. He is not serving me, but ultimately he is claiming money from me as a bribe. তো who will answer this? এটার কে আনসার দিবে? আমাদের মাতৃভূমি তো এটা, আমাদের দেশ তো এটা। কিন্তু আমাদের দেশে কি চায়? ঘুষ চায়। বলে কিছু হইলো সরকারি ফি, আর কিছু হইলো আমি যে কষ্ট করব আমার ফি। এখন বলো, সরকারি ফি আর বাকিটা হলো বেসরকারি ফি। এইটা তো একটা সুস্থ মাথার লোক শুনে তার মাথা ঠিক থাকার কথা না। আমার তো মাথা ঠিকই থাকে না, এই কারণে আমি রাগ করে কোনো অফিসে গেলে আমার এত রাগ ওঠে, ডিমে তেতালা অবস্থায় জোরে জবরদস্তি করে নড়ে না নড়ে না নড়ে না। ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যখন পড়তাম তখন একটা স্লোগান ছিল, আমি ছোটোবেলা পড়ছি তো সামারসরে, সাল্লায় আমার বাড়ি, তারপরে পড়ছি জুবিলি স্কুলে, সুনামগঞ্জ জুবিলি স্কুলে, তারপরে পড়ছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, তারপরে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপরে পড়ছি আমেরিকায়। তো আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, রেজিস্ট্রি বিল্ডিংয়ে কোনো কাজের কথা বলতে গেলে বলতো লাঞ্চের পরে আসে। যত কাজের জন্য ছাত্ররা যায় খালি কয় মামা লাঞ্চের পরে আসে। আবার গেছে কি যেন কয় মামা লাঞ্চের পরে আসেন, লাঞ্চ আর শেষ হয় না, এভাবে লাঞ্চ চলতে থাকে। এবার দেখলাম সাদিক কায়েম ভিপি হওয়ার পরে এই স্লোগান চেঞ্জ করে বলছে লাঞ্চের আগে আসেন। এখন বলে লাঞ্চের আগে আসে, মানে দেরি করে খামাকা গিয়ে দেখবা খাতা কলম নিয়ে খুব ব্যস্ত, কি কাম করে? লাঞ্চের পরে আসে, এটা তার কাজ। এইগুলোর থেকে মুক্তি পাইতে গেলে একটা ট্রান্সপারেন্ট মেকানিজম বাইর করতে হবে। আচ্ছা বলো, তুমি ট্যাক্স দিবা, অনলাইনে ট্যাক্স দিলে হয় না? হয় না? অনলাইনে ট্যাক্স দিলে আমার কেন পিছিয়ে পিছিয়ে দৌড়াইতে হবে? আমি আমার বাড়িতে বসবো, ইন্টারনেট নিব, লগ ইন পাসওয়ার্ড দিব, আমার ইনকাম স্টেটমেন্ট আমি এখানে আপলোড করে দিব, বাস শেষ। কারবার শেষ। আমি কেন গিয়ে ইনকাম ট্যাক্স অফিসারের দ্বারা ধরে ঘুরবো? টাকা চায়, সার্টিফিকেট নিলে টাকা চায়, ফাইল নড়াইলে টাকা চায়, উঠতে গেলে টাকা চায়, খাইতে গেলে টাকা চায়, বসতে গেলে টাকা চায়, কয়দিন পরে তাকাইলেও টাকা চায়। এই এক জায়গা থেকে মুক্তির জন্য এগুলোকে ঠিক করতে গেলে কি লাগে জানো? মেসিভ আইটি বেস, মেসিভ পরিকল্পনা করে সিস্টেম পরিবর্তন করে দিতে, এমন পরিবর্তন করে দিতে হবে সিস্টেম যেখানে কোনো একটা এই করাপশন করবে যারা, এই করাপশন লোকের কোনো সে থাকবে না, যা করবে সব সিস্টেমে করবে। তুমি আসবা, আপলোড দিবা, অটো জেনারেটেড ওপিটি আসবে, ওপিটি দিবা, ওপিটিতে ডাউনলোড হবে, ওপিটি মার্ক দিবা, তুমি তোমার জায়গায় ঢুকে যাবা, তোমার কাজ তুমি করবা, সাইন ইন সাইন আউট করে শেষ। আর তো দরকার নাই। ইংল্যান্ডে, আমেরিকায়, উন্নত দেশে আমরা যারা গিয়েছি দেখেছি সব অটোমেশন সিস্টেম। এই অটোমেশন সিস্টেম পুরনো আমলের চিন্তাধারার লোক যারা আছে তারা অটোমেটিক সিস্টেমে বাধা দেয়। কেন বাধা দেয় জানো? কারণ তখন সে নিজে অপ্রাসঙ্গিক হয়ে যাবে, এই জন্য বাধা দেয়। সাব রেজিস্ট্রার অফিসে যাও একটা দলিল রেজিস্ট্রি করতে, কি হয়রানি গিয়ে দেখো। দুই শ্রেণীর লোক আছে, এক শ্রেণীর লোক আছে হলো মোহরি, আর এক শ্রেণীর লোক হলো সাব রেজিস্ট্রার। একটা অটোমেটিক সিস্টেম নাই। জমি জমা নিয়ে হাজার হাজার মামলা বাংলাদেশে, লক্ষ লক্ষ কেস জমি নিয়ে, 12 লক্ষ সিভিল কেস আছে নিম্ন আদালতে। জমির মালিক আমি না তুমি, তুমি না আমি, বা আপনার দাদা, দাদা না চাচা, এই হলো মামলা। এই মামলা 12 লক্ষ সারা বাংলাদেশে। এবং আমি সুনামগঞ্জে ওই দিন জিজ্ঞাসা করলাম একজন সিনিয়র আইনজীবীকে যে সুনামগঞ্জে কি পরিমাণ মামলা আছে জমি জমা নিয়ে। বলছে প্রায় 55,000 কেস আছে সুনামগঞ্জে, 55,000 কেস। বুঝছো? সাবজেক্ট কি? আমার জমি ওনার নামে রেকর্ড হয়ে গেছে, ওনারটা আমার নামে চলছে। আমি গিয়ে করছি মামলা, উনি গেছে দখলে, উনি আমারে দেয় না, আমি নেন, এই নে মারামারি গুতাগুতি চলছে। আচ্ছা বলো, সামান্য একটু জমি, এইটার ব্যবস্থাপনাটা সঠিকভাবে একবার দাঁড় করাইলে, স্যাটেলাইট মেকানিজম ব্যবহার করে, সিস্টেম করে, জরিপ করে একবার এটা দাঁড় করাইলে একজনের জমি আরেকজনের নামে যাওয়া সম্ভব হবে? বাপ ডাকলেও নিতে পারবে। কি করে নিবে? তাহলে অফিসারের পিছে ঘুরলে তো কাজ হবে না, সিস্টেম বানাইতে হবে। সিস্টেম, আমরা সিস্টেম তো মানুষের পিছে খালি ঘুরি। বলে আমার পরিচিত আমাদেরকে এসে বলে স্যার একটা ফোন দিয়ে দেন। আচ্ছা ফোন দিয়ে আমি কি করবো? ফোন দিয়ে দেই,
তখন দেখা যায় যে 5 টাকা নেওয়ার জায়গায় 10 টাকা নেয়, কিন্তু ভালো কাজ হয়েছে। এখন আমরা তোমাদেরকে যে কথা বলছি, আমরা সিস্টেম চেঞ্জ করার পক্ষে। আমি ব্যক্তিগতভাবে মানুষের কাজ যেখানে আছে সেখানে মানুষের ডিসিশন মেকিংকে কমিয়ে অটোমেটিক সিস্টেম বেশি বাড়িয়ে দিলে এই দুর্নীতির জায়গাটা অটোমেটিক ট্যাকেল হবে। ড্রাইভিং লাইসেন্স, আশ্চর্য ব্যাপার দেখবা, পরীক্ষা না দিয়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। দেখছো, পরীক্ষা না দিয়ে যে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়, এটা কে দিছে? ফেরেশতা? আল্লাহ দিছে। ড্রাইভিং লাইসেন্স আসলো কোত্থেকে? ড্রাইভিং লাইসেন্স এভাবে পাওয়ার কথা না। আমি পরীক্ষা দিব, আমার ফিঙ্গারপ্রিন্ট হবে, আমি হব, আমার অটোমেটিক সিস্টেম হবে, ইনফরমেশন আপলোড হবে, আমাকে একটা চিপ সম্পন্ন ড্রাইভিং লাইসেন্স দিবে। ড্রাইভিং লাইসেন্স, আমার আইডি কার্ড, আমার পাসপোর্ট, আমার ব্যাংক অ্যাকাউন্ট সব ইন্টিগ্রেটেড থাকবে। একটা কার্ড দিয়ে আমি সব ব্যবস্থা করতে পারবো। একটা কার্ড, একটা ড্রাইভিং লাইসেন্স থাকবে, তুমি ব্যাংকে যাবা, কার্ড ঢোকাবা, টাকা তুলতে পারবা। একটা লাইসেন্স থাকবে, তুমি পাসপোর্ট অফিসে যাবা, পাসপোর্ট পেয়ে যাবা। কি যে যুদ্ধ করেছি, সুনামগঞ্জের এক লোক, এর নাম আহমদ, মামলা করেছিলাম। পাসপোর্ট করতে দেওয়ার পরে তারা করে কি জানো, পাসপোর্ট করতে দিচ্ছে, কিন্তু পাসপোর্ট করতে দেওয়ার পরে একটা পুলিশ ভেরিফিকেশন ছিল। শুনছো, পুলিশ ভেরিফিকেশন? আমি গিয়ে কোর্টে মামলা করলাম যে পুলিশ ভেরিফিকেশন নামে একটা যন্ত্রণার মেশিন। এটা কেমন যন্ত্রণার মেশিন? আমি পাসপোর্ট দিয়ে আসলাম, 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিবে, রেট হলো 5,000 টাকা। এত মেজাজ গরম হয়েছে, আমি কোর্টে গিয়ে গেলাম, গিয়ে একটা মামলা করলাম। এই ছাতকে বাড়ি ওর, আহমদ না কি নাম, ওরা ডাকে নিয়ে গেলাম ঢাকায়। ও গেল, মামলা হইলো, ওই পাসপোর্ট অফিসারকে ডাকে নিয়ে আসলো। হাইকোর্ট জিজ্ঞাসা করলো যে আপনি টাকা চাইছেন কি? স্যার নাই। আপনি দেন না কেন পাসপোর্ট? ডেলিভারি দেন না কেন? পাসপোর্ট ডেলিভারি দেয় না, খালি ঘোরায়। এইবার সরকার এসে একটা ভালো বুদ্ধি করছে, পাসপোর্টের অ্যাপ্লিকেশন করলে পাসপোর্ট ভেরিফিকেশন আর কোনো দরকার নাই। যন্ত্রণা থেকে বাঁচছো? এই যন্ত্রণা থেকে বাঁচতে হবে, বাঁচাইতে হবে মানুষকে যন্ত্রণা থেকে। সিস্টেম পরিবর্তন করে পাসপোর্ট, তুমি বাংলাদেশের নাগরিক, পাসপোর্ট পাবা, এবার ভেরিফিকেশন কি? আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক না? জন্মসূত্রে আমি নাগরিক, তুমি নাগরিক, তুমি নাগরিক, তুমি নাগরিক। যে নাগরিক হবে, যার ন্যাশনাল আইডি কার্ড থাকবে, সেই তো পাসপোর্ট পাবে। সে যদি মামলার আসামি হয় তাও পাসপোর্ট পাবে, 10টা মামলা সাজা হয় তাও পাসপোর্ট পাবে, পলায়ে যাইতে চায় তাও পাসপোর্ট পাবে, ডাকাতি করতে চায় তাও পাসপোর্ট পাবে। পাসপোর্ট মানে কি? পাসপোর্ট মানে হলো ট্রাভেল ডকুমেন্ট। এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে পাসপোর্ট লাগে। তো যে বেটার যা মামলা হয়েছে, হে যদি বেইলে থাকে, হে যাইতে পারবে না বিদেশে? পারবে না? মামলা হয়েছে, বেইলে আছে, আমি বিদেশে যাবো, আবার আসবো। তোমার সরকারের সমস্যা কি? তোমার কাজ কি এখানে? এই যে সিস্টেমেটিক চেঞ্জের জায়গায় যেতে হবে। এবং বিদেশে তো অনেক জায়গায় হয়ে গেছে, এই ভোটিং সিস্টেম অনলাইন হয়ে গেছে অনেক জায়গায়। ভোটিং সিস্টেমের জন্য যে ভোটিং সেন্টারের সামনে গিয়া লাইন ধরে দাঁড়ায় থাকো, টেলিভিশনে এসে সাক্ষাৎকার নিবে, কয়জন দাঁড়াইছেন, কতক্ষণ দাঁড়াইছেন, ভোট দিচ্ছেন কিনা, একজনে হা বলে, একজনে না বলে। শিক্ষিত সমাজ তো ঘরের ভিতর থেকেই ভোট দিতে পারে না? অনলাইন করে ফেললে আমরা ঘরের ভিতর থেকে ভোট দিয়ে দেবো, কেন লাইন দিকে দাঁড়াবো এখানে? এবং এই সিস্টেমেটিক পরিবর্তন করার জন্য আমরা একটা সংগ্রাম চালাচ্ছি। এইটা আমাদের এলাকায় আমরা চালাই, বিরাইশাল্লায় চালাই, সুনামগঞ্জে চালাই। তোমরা এই সিস্টেমেটিক পরিবর্তনের জন্য চেষ্টা করো, আমাদের একটু সাহায্য করো। আমার ধারণা, যদি আমরা এই সিস্টেমেটিক পরিবর্তন করতে পারি, তবে বাংলাদেশের জন্য আমাদের এলাকাটা একটা মডেল নতুন এলাকা হিসেবে চিহ্নিত হইতে পারে। তোমাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, কেন জানো? এটা আবেগ থেকে বলছি, বিকজ ইউর ইয়ং মাইন্ড, ইউ আন্ডারস্ট্যান্ড টেকনোলজি, ইউ আন্ডারস্ট্যান্ড হাউ টু চেঞ্জ দ্য সিস্টেম, ইউ ডেসক্রাইব অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ভিউজ। অতীতের লোকদেরকে বললে একটু চিন্তা করতে পারবে না, কারণ তারা স্মার্টফোন বোঝে না, অনলাইন বোঝে না, মেকানিজম বোঝে না। ওপিটির কথা বললে রাগ করবে, লগ ইন পাসওয়ার্ডের কথা বললে বলে কাজ আর পাইছে না, আমার একটা লগ ইন পাসওয়ার্ড দিছে, নানান কথা বলবে। কিন্তু আমরা এই সিস্টেমটা নিজের মধ্যে নিলে আমরা পারবো। ফলে আমি তোমাদেরকে যে স্বপ্নের কথা বলতে চাই, এই স্বপ্নটা হলো সবাই মিলে সিস্টেমেটিক পরিবর্তন। ব্যক্তির পরিবর্তনে খুব বেশি লাভ হবে না, কারণ একজন ব্যক্তি পরিবর্তন হবে, আরেকটা খারাপ লোক আসলে কি হবে? একই ঘটনা ঘটবে। কয়দিন পরে আরেকজন আসবে, তো একই ঘটনা ঘটবে। কয়দিন পরে আরেকজন আসবে, একই ঘটনা ঘটবে। সিস্টেম পরিবর্তন হলে কারো বাবারও সাধ্য নাই এই সিস্টেমটার মধ্য দিয়ে করাপশনের আশ্রয় নেওয়া। এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ জানাই, চলো আমরা ওয়ার্ক করি, আমাদের মাতৃভূমির জন্য ওয়ার্ক করি আমরা সিস্টেম পরিবর্তন করার চেষ্টা করি। এই ব্যাপারে আমরা কাজ করছি। তোমাদের কোনো সহযোগিতা লাগলে তোমরা আমাদের সহযোগিতা করবা, সিস্টেম পরিবর্তনের সহযোগিতা করবা। আর রাজনীতি যে যা করতে থাকি আমরা, কোনো অসুবিধা নাই, কিন্তু উই নিড টু চেঞ্জ দ্য সিস্টেম। সিস্টেম চেঞ্জ, আলটিমেটলি কান্ট্রি চেঞ্জ। সিস্টেম নিউ, আলটিমেটলি কান্ট্রি নিউ।
সিস্টেম নিউ, আলটিমেটলি সংস্কৃত বাংলাদেশ, সংস্কার, এটার নামই মূল সংস্কার। আমরা দেখো পার্লামেন্টে বহু যুদ্ধ করতেছি, কি বলে জুলাই সনদ ঐক্যমত্য কমিশনে। আমরা গিয়ে প্রস্তাব দিয়ে বললাম যে ব্যক্তি প্রাইম মিনিস্টার হবে এই ব্যক্তি দলের প্রধান থাকতে পারবে না, এই ব্যক্তি হাউস অফ লিডার হইতে পারবে না। তাইলে দলের প্রধান যিনি, তিনি প্রাইম মিনিস্টার হতে পারবে না। যদি তিনি প্রাইম মিনিস্টার হতে চান দলীয় পদ ছাড়তে হবে। আবার যিনি দলীয় পদ হলেন তিনি যদি হাউস অফ লিডার হতে চান তাহলে তাকে দলীয় পদ ছাড়তে হবে। একটা লোক একটা দলের প্রধান, অনেক কাজ না? দল চালাইতে অনেক কাজ লাগে না? তো সেই লোক আবার প্রাইম মিনিস্টার, যে কতটুকু কাজ করতে হয় তাকে? প্রাইম মিনিস্টার তো একটা ফুল টাইম ওয়ার্ক, ফুল টাইম কষ্ট। আচ্ছা, একটা মানুষ কি সুপারম্যান? একই সাথে দলের প্রধান, একই সাথে পার্লামেন্টের প্রধান, একই সাথে সরকার প্রধান। এইটা শুধুমাত্র ফেরেশতা ছাড়া আর কেউ পারবে না করতে। বাস্তবে সম্ভব নাই। তো তখন আমরা যখন এই কথা বললাম তখন আমাদেরকে বলে আমরা নাকি কুবুদ্ধি করতেছি। কুবুদ্ধি কি রে ভাই? এটা কুবুদ্ধি কি? ভালো বুদ্ধি করলাম, ভালো বুদ্ধি করে বললাম আপনি প্রাইম মিনিস্টার দায়িত্ব পালন করেন, অসুবিধা তো নাই। সারাদিন কাজ করতে থাকেন, 24 ঘন্টা কাজ করেন মানুষের জন্য। আবার একটু পরে যিনি প্রাইম মিনিস্টার হয়ে যান, একটু পরে তিনি তখন দলের বৈঠকে উপস্থিত হন। তখন দল বড় না দেশ বড়? তখন দল চালাবে না দেশ চালাবে? দেখছো, উত্তর দিতে পারতেছো না। তার মানে এটা কনফিউজিং না? এটা কেউ বলবা হ্যাঁ, কেউ বলবা না। এর মানে দিস ইজ এ কনফিউশন। এরকম কনফিউশন থেকে তো দেশ চালানো যাবে না। আমি প্রাইম মিনিস্টার হয়েছি, ইয়াসিন ভাই প্রাইম মিনিস্টার হয়েছে, তুমি প্রাইম মিনিস্টার হয়েছো, ইউ রান দ্য কান্ট্রি 5 ইয়ার্স, কান্ট্রি রান করো। 3 মাস আগে দায়িত্ব ছেড়ে দিবা, তত্ত্বাবধায়ক সরকারের হাতে চলে যাবে। এরপর ইলেকশন হবে, যে ক্ষমতায় আসে সে প্রাইম মিনিস্টার হবে। শেষ কথা, পিওর অ্যান্ড সিম্পল। আর তুমি করো কি? দলেরও প্রধান, দেশেরও প্রধান, সরকারেরও প্রধান, পার্লামেন্টেরও প্রধান। এ কি করে হবে? এইটা যদি হয় তাহলে ক্ষমতার ভাগাভাগি হবে? এ তো ক্ষমতা এক জায়গায় হয়ে যাবে, কনসেন্ট্রেশন হয়ে যাবে ক্ষমতার। এইভাবেই তো জন্ম নেয় ডিক্টেটরশিপ। এইগুলোতে ব্যালেন্স আনার জন্য এত যুদ্ধ। আমরা গিয়ে বলছি উচ্চ কক্ষ চাই, নিম্ন কক্ষ চাই পার্লামেন্টের, উচ্চ কক্ষে পিআর চাই। এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে। তোমরা যারা টেলিভিশন দেখো, এই দেখো ওই দেখো, বুঝতে পারবা। বাংলাদেশে 5ই আগস্ট যা হয়েছে, এরপরে যদি বাংলাদেশে সংস্কার করা না যায় আর কোনোদিন এই বাংলাদেশকে ঠিক করা যাবে না। একটা মাত্রই রাস্তা, নতুন সিস্টেম পরিবর্তন। দেখো খুব ইন্টারেস্টিং, তোমাদের কেন বলছি, তোমরা তো লেখাপড়া জানা লোক, এই জন্য বলছি এই কথা। চিটাগাং বন্দরের নাম শুনছে না? একটা মাল বিদেশ থেকে আসলে চিটাগাং বন্দরে খালাস করতে আমাদের এখন 16 দিন সময় লাগে। একটা জাহাজ এসে ভিড়ে, ওই জাহাজ থেকে ছোট ছোট জাহাজ মালগুলো নিয়ে আইনা ফ্রেট ফরওয়ার্ডিং এজেন্সি আছে, তাদের মাধ্যমে আনলে এটা হ্যান্ডওভার করলে পরে 16 দিন সময় লাগে। অর্থাৎ শ্রীলঙ্কা থেকে, তারপরে ধরো তোমার মায়ানমার থেকে, কিংবা ইউরোপ আমেরিকার বড় বড় বন্দর থেকে একটা জাহাজ ভিড়লে 16 দিন সময় জাহাজটা থাকে, তারপরে মালটা খালাস হয়, তারপরে আবার চলে যায়। সরকার উদ্যোগ নিল, আমরা সাপোর্ট করলাম যে 48 ঘন্টার ভিতরে মালামাল খালাস চাই। আসবে, অটোমেশন সিস্টেম হবে, মালপত্র আনলোড করবে, আবার নতুন করে লোড করে চলে যাবে, সব মিলে 48 আওয়ার্স। কোথায় 16 দিন আর কোথায় 48 ঘন্টা? 2 দিন। একটা জাহাজের ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য 2 দিনে যদি একটা জাহাজ খালাস হয় আর 16 দিনে যদি একটা জাহাজ খালাস হয়, তাহলে একটা জাহাজের 8 গুণ ইফিসিয়েন্সি বাড়তেছে। 8 গুণ ইফিসিয়েন্সি বাড়ার জন্য উই এগ্রিড, আমরা বললাম ঠিক আছে প্রসিড, হায়ার পিপল। কিন্তু সাম ওল্ড থট পিপল এটাকে বাধা দিল, বাধা দিয়ে বললো এটা যদি করেন তাহলে আমরা বেকার হয়ে যাব। আচ্ছা বলো তো দেখি কি হইলো কথাটা? দেশটা ঠিক করা গেল? বন্দর ঠিক করলে লক্ষ লক্ষ কোটি ডলার বাংলাদেশের আয় হতো, লক্ষ লক্ষ কোটি ডলার, যা ঢেউ এসে পড়তো এমসি কলেজ পর্যন্ত। বাণিজ্য ঠিক না থাকলে দেশ চলবে কি করে? বাণিজ্য তো ট্রান্সপারেন্ট মেকানিজম বাইর করতে হবে। জিনিস আসবে, জিনিস যাবে, টাকা আসবে, টাকা যাবে, ডলার আসবে, ডলার যাবে, ইউরো আসবে, ইউরো যাবে। এটাতে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার আয় ব্যবস্থা করতে হবে। এইটা না করে তাদের কয়টা লোকের চাকরি যাবে, এই জন্য বিলিয়ন ডলারের ব্যবসা নষ্ট হয়। তাহলে তো দেশ ঠিক করা যাবে না। বিচার বিভাগ এই ফাইট করতেছে আমি বিগত 9 বছর থেকে। আমি বললাম যে নিম্ন আদালতকে উচ্চ আদালত থেকে আলাদা করে দেন। তুমি জানো আমাদের দেশের ম্যাজিস্ট্রেট, আমাদের দেশের জজ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে আইন মন্ত্রণালয়। আমরা গিয়ে বলছি যে এটা সরাই দেন, এই আইন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতে পারবে না, নিয়ন্ত্রণ করবে সুপ্রিম কোর্ট। এখন এসে
যারা নিম্ন আদালতে আছে সরকার এটাকে চেঞ্জ করতে দেয়নি, দিলই না শেষ পর্যন্ত। এইবার শুনছি সরকার আলাদা একটা ব্যবস্থা করতেছে, সচিবালয় আলাদা হবে। ফলে আমি তোমাদেরকে আমার লাস্ট কথা এটা বলছি, তোমরা যদি একমত হও, তোমরা যদি একসাথে কাজ করতে চাও, আমরা যদি একে অন্যকে সাহায্য করতে পারি, তাহলে আমরা অন্য কিছু পারি আর না পারি, ইনশাল্লাহ আমরা সুনামগঞ্জে কিছু নতুন উদ্যোগ বাস্তবায়ন করতে পারবো। চলো আমরা কাজ করি, তোমরা আমাদের সাহায্য করো ভাইয়ের মতো, আমরাও তোমাদের সাহায্য করি ভাইয়ের মতো। ধন্যবাদ, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ এভরিবডি।